আপনারা যাকে এই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন বিশ্বজিৎ সরকার। ভোট পরবর্তী হিংসায় যিনি প্রথম বলি হয়েছিলেন 2রা মে 2021, তখনও কাউন্টিং চলছে। এর আগে এই বিষয়টা নিয়ে আমরা একটা ভিডিও করেছি, সেটা আই বাটনে দিয়ে দিচ্ছি। তো সেই ঘটনায়, ভোট পরবর্তী হিংসার যে তদন্ত, সেই ঘটনায় একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। সেই আপডেট নিয়ে আজকে চর্চা করতে এসেছি। যাকে দেখছেন ইনি হচ্ছেন বিশ্বজিৎ সরকার। আগেই বলেছি অভিজিৎ সরকারের দাদা। এই অভিজিৎ সরকারের দাদা একটা মারাত্মক অভিযোগ করেছেন সিবিআই এর বিরুদ্ধে। কি সেই অভিযোগ? সিবিআই এর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন যে সিবিআই কোনোভাবে সেটিং হয়ে গেছে যারা অভিযুক্ত রয়েছেন তার সঙ্গে। এর সত্যতা কি সেটা সিবিআই বলবে, কিন্তু তার যে অভিযোগ সেটা আপনাদের শোনাবো। প্রথমে শুনে নিন তার কি অভিযোগ, তিনি কি বলছেন। কি হলো? কি করলো? এদের কোনো কথা বুঝলাম না আমরা। আপনাদের অফিসে আসামির উকিল বাবুরা একটা পিটিশন দিয়ে গেছে, বেল পিটিশন। তার টাইমও ফিক্স করেছে, এখান থেকে রিসিভ হচ্ছে, অথচ কোর্টে সিবিআই যাচ্ছে না, আসামিদের বেল হয়ে গেল। একদিন আমি বুঝলাম, পরপর 4টে ডেট কি করে হলো এরকম? সে নিয়ে চিঠিও দিয়েছি, কোনো সদুত্তর নেই। আচ্ছা আপনারা বলুন তো, তাহলে ভণ্ডামিটা কে করলো? অর্থের বিনিময়ে কি সেটিং চলছে? যিনি রিসিভ করলো তাহলে তিনি নিশ্চয়ই অফিসারকে দিল না, অথবা অফিসার নিয়ে পিপিকে দিল না। তাহলে জালিয়াতিটা কোন জায়গায় হলো? কে অর্থের বিনিময়ে সেটিংটা করলো? 3টে বছর হয়ে গেছে, এখনো চার্জশিট হয়নি। সিবিআই এখনো ব্যবস্থা নিল না। আমি তো চিঠিটা এই দেখুন 22/8/2024 তারিখে দিয়ে গেছিলাম, ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে, যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআই কি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিবি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা, যার জন্য অফিসার যেতে পারছে না, অথবা অফিসার দিচ্ছেন পিপিকে দিচ্ছেন না। কে জালিয়াতি করলো? ঘুষকাণ্ডে কে জড়িত? এই অভিযোগটা কি কোনো পার্টিকুলার কেসে আপনার? হ্যাঁ, আমার কেস, অভিজিৎ সরকার মারার কেসে। আচ্ছা 3টে বছর হয়ে গেছে, চার্জশিট দেওয়ার কথা, এখনো চার্জশিট দিতে পারছে না, কি বলবেন এই বিষয়ে? দেখুন 2022 সালে গিয়ে কোর্টকে বলে এসেছিলেন যে খুব শর্ট টাইমের মধ্যে ওনারা চার্জশিট দেবেন। এখনো কিন্তু চার্জশিট দিল না। তার কারণ হচ্ছে চার্জশিট যেটা আগে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল, আপনি বলে নিন, পরে আমরা চলে যাব। সেইটার মধ্যে দেখুন চার্জশিট দেওয়ার পক্ষে একটা ডকুমেন্ট দিতে হয়। কি কি ডকুমেন্ট? তার মধ্যে 4 নম্বরটা দেখুন, বিশ্বজিৎ সরকারের লেটার অফ কমপ্লেন 2 তারিখে। সেই কমপ্লেন, যেই কমপ্লেনে আমি পরেশ পাল, স্বপন সমাদ্দারের নাম বলেছি, তাহলে উনি যদি আমার কমপ্লেনটাকে ডকুমেন্ট হিসেবে দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখন চার্জশিট দিতে ভয় লাগছে। কেন? এটা যদি ডকুমেন্ট হিসেবে গ্রহণ করা থাকে, তাহলে সেই পরেশ পাল, স্বপন সমাদ্দারের নাম আসবে, তাহলে তাদের বাঁচানোর জন্য এখনো চার্জশিট দিচ্ছে না। তাহলে যদি তাই হয়, তাহলে একটা এফআইআর করুন। কারণ যিনি আমার কমপ্লেনটাকে কোর্টে চার্জশিটে দিয়েছে ডকুমেন্ট হিসেবে, তাহলে আপনাদের অফিসারের নামে কেস হোক, যিনি মিথ্যে কথা বলেছে, আমার মিথ্যে এফআইআরটা নিয়ে, আর না হলে পরেশ পালের নামে চার্জশিটটা দিন, অতি দ্রুত দিন। আজকে কি বললেন আপনি? আমি জবাবটা চাইতে গেলাম যে এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে, কে সেটিং? যিনি রিসিভ করেছে তিনি অফিসারকে দেননি, না অফিসার রিসিভ করে পিপিকে দেয়নি, যে কোর্টে গেল না? আসামির সঙ্গে কার গোপন আঘাত হয়েছে? অর্থের বিনিময়। আপনারা শুনলেন বিশ্বজিৎ সরকারের বক্তব্য। তার স্পষ্ট অভিযোগ সিবিআই এই মামলায় গাফিলতি করছে। সিবিআই যদি কোনো বক্তব্য থাকে, সিবিআই সেটা আমাদের জানাতে পারে, বা সিবিআই প্রেস রিলিজ ইস্যু করে দিলে আমরা সেটাও পরবর্তীকালে দেখাবো। আপাতত সিবিআই এ বিষয়ে কোনো মুখ খোলেনি, সিবিআই কোনো প্রতিক্রিয়া আমরা পাই। কিন্তু তার যেটা অভিযোগ বিশ্বজিৎ সরকারের, যে প্রভাবশালী ব্যক্তিদের চার্জশিটে নাম দেওয়া উচিত ছিল, যাদের বিরুদ্ধে তার অভিযোগ, তিনি 2টি নাম বলেছেন। পরেশ পাল, যিনি ওই এলাকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের, এবং স্বপন সমাদ্দার, কলকাতা পুরসভার সেই অঞ্চলের কাউন্সিলর এবং সিআইসি সদস্য, চেয়ারম্যান কাউন্সিল বা মেয়র ইন কাউন্সিল, যেটাই আপনারা বলুন না কেন। তো এই 2 প্রভাবশালীর তিনি চার্জশিটে নাম চেয়েছিলেন, কারণ তার মনে হয়েছে যে এরা এই ঘটনার সঙ্গে জড়িত। কারণ ভোটের ঠিক আগে, ওই 2021 সালে ভোট চলাকালীন, যে সময় ভোটটা চলছিল, সেই সময়টা
বেশ কয়েক ফেজে ভোট হয়েছিল সেই সময়। তো সেখানে ভোট গ্রহণ, কাকুরগাছি ওই এলাকায় ভোট গ্রহণের ঠিক আগে যখন প্রচার পর্ব চলছিল, সেই প্রচার পর্ব চলাকালীন ভোটের পর কি হয় দেখে নেব, এই জাতীয় মন্তব্য করেছিলেন পরেশ পাল, এমনটাই অভিযোগ বিশ্বজিৎ সরকারের। তো সেই ঘটনার পরই যেহেতু তার ভাইয়ের এই অকাল মৃত্যু হয়, ভাইকে খুন করা হয়, পিছিয়ে মারা হয়, এমনটা তার অভিযোগ। এবং গোটা বিষয়টা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, বিভিন্ন মিডিয়ায় সেটা পরবর্তীকালে দেখানো হয়েছিল ঘটনা ঘটার পর, এবং ব্যাপক আলোড়ন পড়েছিল। কিন্তু তা সত্ত্বেও যারা অভিযুক্ত আছেন ঘটনাস্থলে যারা ছিলেন, যাদেরকে পুলিশ পরবর্তীকালে ধরেছিল এবং সিবিআই পরবর্তীকালে তাদেরকে জেরা করেছিল এবং পরেশ পালকেও জেরা করেছিল, কিন্তু যাদেরকে গ্রেফতার করেছিল তারা জামিন পেয়ে যাচ্ছে। কেন জামিন পেয়ে যাচ্ছে? তার অভিযোগ যে সিবিআই পরপর 4টি দিন শুনানির সময় সিবিআই এর আইনজীবী উপস্থিত ছিলেন না, সিবিআই পক্ষের কেউ উপস্থিত ছিলেন না, সেই কারণে বেল হয়ে গেছে, এমনটা তার অভিযোগ। তিনি বললেন, আপনারা শুনলেন। এবং চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে। পূর্ণাঙ্গ যে চার্জশিট, সেই চার্জশিট এখনো জমা দেওয়া হচ্ছে না। চার্জশিট জমা না দেওয়া হলে আসামিরা বেল পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এবং যাদের বিরুদ্ধে মূল প্রভাবশালী দুজনের বিরুদ্ধে তিনি অভিযোগটা করলেন, তাদেরও নাম চার্জশিটে না থাকলে এই কেসটা অনেকটাই হালকা হয়ে যাবে, এমনটাই তার অভিযোগ। অর্থাৎ সিবিআই এর প্রতি তাদের যে আস্থা ছিল, সেই আস্থাটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। শুধু এই মামলায় নয়, সিবিআই এর প্রতি আস্থা বিভিন্ন মামলায় কমছে যারা বিচার প্রার্থী রয়েছেন তাদের। আমরা আরজিকর কাণ্ডে কি দেখলাম? আরজিকর কাণ্ডেও আমরা দেখছি সিবিআই এর প্রতি নির্যাতিতার, অভয়ার মা বাবা অতটা আস্থা প্রকাশ করতে পারছেন না। এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, ঘন্টাখানেক প্রোগ্রাম হচ্ছে, কিন্তু বিচার প্রক্রিয়ায় যে বিলম্বটা হচ্ছে তার জন্য বিচার প্রভাবিত হচ্ছে। মা বাবার অভিযোগ, তিনি চাইছেন যে নতুন করে তদন্ত হোক, অর্থাৎ বর্তমানে যে তদন্তটা চলছে সেই তদন্তে তাদের আস্থা অনেকটাই নেই। এবং বিজেপির তরফ থেকেও বারংবার অভিযোগ করা হচ্ছে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে তারা আস্থাশীল নন। এ বিষয়ে শুভেন্দু অধিকারীও মুখ খুলেছেন। কি বলছেন আপনাদেরকে একটু শোনাই তাহলে। শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। আপনারা শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন। इंस्ट्रक्शन हो, झारखंड से इंस्ट्रक्शन दिया, विनीत गोयल ने सब एविडेंस को डिस्ट्रॉय किया। सुप्रीम कोर्ट तुरंत इस पे कार्रवाई करे और सीबीआई तुरंत विनीत गोयल को अरेस्ट करे, उसको रिमांड लेना चाहिए और ये केस बंगाल से बाहर लेकर जाइए। बंगाल में ये केस रखेगी तो इंसाफ न्याय नहीं मिलेगी। बंगाल में हर जेल में पार्थो चटर्जी मोबाइल फोन यूज कर रहा है, पार्थो चटर्जी का साथ चीफ मिनिस्टर का मोबाइल फोन में बात हो रहा है, विथ फुल रेस्पॉन्सिबिलिटी, आई एम टेलिंग इट। ये जेल में 5 स्टार का फैसिलिटी दे रहा है टीएमसी का चोर लोग को। आरजीकर का केस दूसरा प्रदेश में ट्रांसफर होना चाहिए और विनीत गोयल को तुरंत रिमांड में लेना चाहिए। ममता बनर्जी ने खुद मॉनिटर करके सब 5 दिन में सब एविडेंस डिस्ट्रॉय किया है। और मैं शुभेंदु अधिकारी बंगाल का एक छोटा सा पब्लिक रिप्रेजेंटेटिव का नाते फैमिली का साथ, 100% फैमिली का साथ हो। মোটের উপর শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। তার অভিযোগ যে আগেই এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। যদি এভিডেন্সই ডিস্ট্রয় করে দেওয়া হয় তাহলে কেস কিসের বেসিসে স্ট্রং হবে? মা বাবারও একই অভিযোগ। অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী, আপনারা যে নামেই ডাকুন না কেন, ওই নির্যাতিতা আরজিকরের জুনিয়র ডক্টরের যে ঘটনাটা, সেটা প্রভাবিত হয়ে যাচ্ছে তদন্তের পর্যায়ে এসে। এবং প্রভাবিত হওয়ার অভিযোগ, যেটা শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং মা বাবার অভিযোগ, যে এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেছে। এবং একটা গুরুত্বপূর্ণ পুলিশ অফিসারের নাম বললেছেন শুভেন্দু অধিকারী। বলছেন যে এরা যে নাকি যারা গ্রেফতার হয়েছেন অন্যান্য কেসে, সেই প্রসঙ্গও তিনি টেনেছেন, যে জেলের ভিতরে 5 স্টার সুবিধা দেওয়া হচ্ছে যারা অভিযুক্ত আছেন। তাহলে আরজিকর কেসেও যারা অভিযুক্ত আছেন তাদেরও কি সেই ফেসিলিটি দেওয়া হচ্ছে? সেটা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, যেমনটা শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি ফুল রেসপন্সিবিলিটি, যদিও তিনি অন্য একটি কেসে বলছেন, তিনি বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের কথা। এছাড়াও এই যে অভিযোগটা, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। জেলে মোবাইল পাওয়া যায়, মাঝে মধ্যেই ধরা পড়ে,
কিন্তু এই বিষয় হয়েছে কিনা আমি বলতে পারবো না, তবে হয়। এর আগেও জেলের যারা সুপার আছেন তাদের সঙ্গে কথা হয়েছে আমার, তারা বলেছেন যে মাঝে মধ্যে এরকম ঢুকে যায়। জেলের মধ্যে কি চলে সেটা নিয়ে এই বিষয়টা নয়, স্বাভাবিকভাবে ওই বিষয়ে আলোচনা করছি না। তবে মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করছেন যে আগে থেকে এভিডেন্স ডিস্ট্রয় হয়ে গেছে, আগেই এই অভিযোগ করেছেন। তাহলে এভিডেন্স যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে তদন্ত হবে কি করে? কিন্তু তারপরেও বেশ কয়েকটা গাফিলতির জায়গা এসেছে। গাফিলতির জায়গা কি? সিএফএসএল এর যে রিপোর্ট আছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে অন্য জায়গায় ঘটনাস্থল হতে পারে, মানে ঘটনাস্থল চিত্রনাট্য সাজানো, এমনটাই সিএফএসএল এর রিপোর্টে ইঙ্গিত এসেছে। বিভিন্ন পত্রপত্রিকায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, এটা নিয়ে জানানো হয়েছে। তাহলে ভাবুন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় যে শুভেন্দু অধিকারী বলছেন এই রাজ্যের বাইরে তদন্ত নিয়ে যাওয়া উচিত, এই রাজ্যে থাকলে তদন্ত প্রভাবিত হতে পারে। গুরুত্বপূর্ণ অভিযোগ। এই অভিযোগের যদি বিন্দুমাত্র সত্যতা থাকে তাহলে এই কেস ইমিডিয়েটলি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া উচিত। আগেই অনেকটা সময় দেরি হয়ে গেছে, এখনো সময় আছে। যদি এই কেস এখান থেকে না সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু খুবই একটা, এই কেসের ক্ষেত্রে আমরা যেরকমটা রায় আশা করছি সেরকম না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি হয়ে যাবে। আরেকটা বিষয়, সিবিআই এর একটি কেসে একটি নির্যাতিতর পরিবারের সঙ্গে আমার কথা হচ্ছিল, তারা বলছেন যে আগে অনেক নন বেঙ্গলি অফিসার ছিলেন, এখন বাঙালি অফিসারের সংখ্যা বেশি। এবার তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ হচ্ছে রাজ্য সরকারের, আদৌ হচ্ছে কিনা এই বিষয়টা পরিষ্কার নয়, গোটাটাই অভিযোগের বিষয়। এবং অভিযোগের কতটা সত্যতা আছে না আছে আমি বলতে পারবো না, কিন্তু যদি বিন্দুমাত্র সত্যতা থাকে তাহলে অফিসারদের চেঞ্জ করা উচিত, আইওদের চেঞ্জ করে নতুন করে এই তদন্ত শুরু করা উচিত, এমনটাই মনে হয়। যদি সিবিআই এর কর্তাদের কানে এই বিষয়টা যায় তাহলে তারা এই বিষয়টা নিয়ে ভাবতে পারেন। তবে সিবিআই এর প্রতি, আদালতের প্রতি এখনো মানুষ আস্থা রাখছে, তারা তদন্ত ঠিকঠাকভাবে করুক এবং জাস্টিস দিক নির্যাতিত পরিবারগুলিকে। প্রত্যেকটি ঘটনায়, ভোট পরবর্তী হিংসার মামলা হোক বা আরজিকর কেস বা যে কোনো মামলা, আজ সারদা নারদা কেস কোথায়, চার্জশিট কোথায়, 1 দশক হতে যায়, একটা মামলায় 5-7 বছরের উপর হয়ে গেছে। তাহলে 5-7 বছর 10 বছর ধরে যদি কেস চলতেই থাকে, তারিখ পে তারিখ আসতেই থাকে, তাহলে কিন্তু মানুষের আস্থা ধীরে ধীরে এই তদন্তকারী সংস্থাগুলির প্রতি কমতে থাকবে। যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য পলিটিক্যাল ডেইলিতে আপনারা চোখ রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন বা এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকন প্রেস করে দিন যাতে নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এবং যারা সাপোর্ট করতে চান তারা জয়েন বাটন ক্লিক করে যে কোনো অপশন বেছে নিয়ে আমাদের সাপোর্ট করতে পারেন। ভালো থাকবেন।